রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ ৩৯ পর্ব। যে ভিক্ষুকের ঝুলিতে কেবল তুষ জমেছে, চাল জোটেনি, তারই মতো মন নিয়ে আজ সকালে মধুসূদন খুব রুক্ষভাবে বাইরে চলে গিয়েছিল। কিন্তু অতৃপ্তির আকর্ষণ বড় প্রচণ্ড, বাধাতেই বাধার উপর টেনে আনে। ওকে দেখেই হাবলুর মুখ শুকিয়ে গেল, বুক উঠল কেঁপে। পালাবার উপক্রম করলে। কুমু জোর করে চেপে ধরলে, উঠতে দিলে না। সেটা মধুসূদন বুঝতে পারলে। হাবলুকে খুব একটা ধমক দিয়ে বললে, এখানে কি করছিস? পড়তে যাবি না? গুরু মহাশয়ের আসবার সময় হয়নি, এ কথা বলবার সাহস হাবলুর ছিল না। ধমকটাকে নিঃশব্দে স্বীকার করে নিয়ে মাথায় হেঁট করে আস্তে আস্তে উঠে চলল। তাকে বাধা দেবার জন্য উদ্যত হয়ে কুমু থেমে গেল। বললে, তোমার ফুল ফেলে গেলে যে, নেবে না? বলে সেই রুমালের পুঁটুলিটা ওর সামনে তুলে ধরলে। হাবলু না নিয়ে ভয়ে ভয়ে তার জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে রইল। মধুসূদন ফস করে পুঁটুলিটা কুমুর হাত থেকে ছিনিয়ে নিয়ে জিজ্ঞাসা করলে, এই রুমালটা কার? মুহূর্তের মধ্যে কুমুর মুখ লাল হয়ে উঠল। বললে, আমার। এই রুমালটা যে সম্পূর্ণই কুমুর তাতে সন্দেহ নেই, অর্থাৎ বিবাহের পূর্বের সম্পত্তি। এতে রেশমের কাজ করা যে পাটটা, সেও কুমুর নিজের রচনা। ফুলগুলো বের করে মাটিতে ফেলে মধুসূদন রুমালটা পকেটে পুরলে। বললে, এটা আমিই নিলুম, ছেলে মানুষ এ নিয়ে কী করবে? যা তুই। মধুসূদনের এই রূঢ়তায় কুমু একেবারে স্তম্ভিত। ব্যথিত মুখে হাবলু চলে গেল। কুমু কিছুই বললে না। তার মুখের ভাব দেখে মধুসূদন বললে, তুমি তো দানপত্র খুলে বসেছ, ফাঁকি কি আমারই বেলায়? এই রুমাল রইল আমারই, মনে থাকবে কিছু পেয়েছি তোমার কাছ থেকে। মধুসূদন যা চায় তা পাওয়ার বিরুদ্ধে ওর স্বভাবের মধ্যেই বাধা। কুমু চোখ নিচু করে সোফার প্রান্তে নীরবে বসে রইল। শাড়ির লাল পাড় তার মাথা ঘিরে মুখটাকে বেষ্টন করে নেমে এসেছে। তারই সঙ্গে সঙ্গে নেমেছে তার ভিজে এলো চুল। কণ্ঠের নিটোল কোমলতাকে বেষ্টন করে আছে একগাছি সোনার হার। এই হারটি ওর মায়ের, তাই সর্বদা পরে থাকে। তখনও জামা পরেনি, ভিতরে কেবল একটি সেমিজ, হাত দুখানি খোলা। কোলের উপরে স্তব্ধ, অতি সুকুমার শুভ্র হাত, সমস্ত দেহের বাণী ওইখানে যেন উদ্বেল। মধুসূদন নতনেত্রে অভিমানীকে চেয়ে চেয়ে দেখলে, আর চোখ ফেরাতে পারলে না মোটা সোনার কাকন পরা ওই দুখানি হাতের থেকে। সোফায় ওর পাশে বসে একখানি হাত টেনে নিতে চেষ্টা করলে। অনুভব করলে বিশেষ একটা বাধা। কুমু হাত সরাতে চায় না, ওর হাত দিয়ে চাপা আছে একটা কাগজের মোড়ক। মধুসূদন জিজ্ঞাসা করলে, ওই কাগজে কি মোড়া আছে? জানি নে। জানো না? তার মানে কি? তার মানে আমি জানি নে। মধুসূদন কথাটা বিশ্বাস করলে না, বললে, আমাকে দাও, আমি দেখি। কুমু বললে, ও আমার গোপন জিনিস, দেখাতে পারবো না। তীরের মতো তীক্ষ্ণ একটা রাগ এক মুহূর্তে মধুসূদনের মাথায় চড়ে উঠল। বললে, কি? আস্পর্ধা তো কম নয়। বলে জোর করে সেই কাগজের মোড়ক কেড়ে নিয়ে খুলে ফেললে। দেখে যে কিছুই নয়, কতকগুলি এলাচ দানা। মাতার সস্তা ব্যবস্থায় হাবলুর জন্য যে জলখাবার বরাদ্দ, তার মধ্যে এইটি বোধ করি সবচেয়ে হাবলুর পক্ষে লোভনীয়, তাই সে যত্ন করে মুড়ে এনেছিল। মধুসূদন অবাক। ব্যাপারখানা কি? ভাবলে বাপের বাড়িতে এইরকম জলখাবারই কুমুর অভ্যস্ত, তাই লুকিয়ে আনিয়ে নিয়েছে, লজ্জায় প্রকাশ করতে চায় না। মনে মনে হাসলে। ভাবলে, লক্ষ্মীর দান গ্রহণ করতে সময় লাগে। ধার করে একটা প্ল্যান মাথায় এলো। দ্রুত উঠে বাইরে চলে গেল। কুমু তখন দেরাজ খুলে বের করলো তার একটা ছোট চৌকো চন্দন কাঠের বাক্স। তার মধ্যে এলাচদানাগুলো রেখে তার দাদাকে চিঠি লিখতে বসলো। 2-4 লাইন লেখা হতেই মধুসূদন ঘরে এসে উপস্থিত। তাড়াতাড়ি চিঠি চাপা দিয়ে কুমু শক্ত হয়ে বসল। মধুসূদনের হাতে রূপোয় সোনায় মিনিয়ে কাজ করা হাতল দেয় একটা ফলদানি, উপরে ফুলকাটা সুগন্ধি একটা রেশমের রুমাল। হাসি মুখের ডেস্কে সেটি কুমুর সামনে রাখলে। বললে, খুলে দেখে তো। কুমু রুমালটা তুলে নিয়ে দেখে, সেই দামি ফলদানিতে কানায় কানায় ভরা এলাচ দানা। যদি একলা থাকতো হেসে উঠত। কোনো কথা না বলে কুমু গম্ভীর হয়ে চুপ করে রইল। এর চেয়ে হাসা ভালো ছিল। মধুসূদন বললে,
এলাচদানা লুকিয়ে খাবার কি দরকার? এতে লজ্জা কী বলো? রোজ আনিয়ে দেবো, কত চাও? আমাকে আগে বললে না কেন? কুমু বললে, তুমি পারবে না আনিয়ে দিতে। পারবো না? অবাক করলে তুমি। না, পারবে না। অসম্ভব দামি নাকি এরা? হ্যাঁ, টাকায় মেলে না। শুনেই মধুর মাথায় চট করে একটা সন্দেহ জাগলো। বললে, তোমার দাদা পার্সেল করে পাঠিয়েছে বুঝি? এই প্রশ্নের জবাব দিতে কুমুর ইচ্ছে হলো না। ফলদানিটা ঠেলে দিয়ে চলে যাবার জন্য উঠে দাঁড়ালো। মধুসূদন হাত ধরে আবার জোর করে তাকে বসিয়ে দিলে। মধুসূদনকে কোনো কথা বলতে না দিয়ে কুমু তাকে প্রশ্ন করলে, দাদার বাড়ি থেকে তোমার কাছে লোক এসেছিল তার খবর নিয়ে? এই কথাটা কুমু আগেই শুনে ফেলেছে জেনে মধুর মন ভারী বিরক্ত হয়ে উঠল। বলল, সেই খবর দেওয়ার জন্যই তো আজ সকালে তোমার কাছে এসেছি। বলা বাহুল্য এটা মিথ্যে কথা। দাদা কবে আসবেন? হপ্তাখানেকের মধ্যে। মধু নিশ্চিত জানত কালই বিপ্রদাস আসবে। হপ্তাখানেক কথাটা ব্যবহার করে খবরটাকে অনির্দিষ্ট করে রেখে দিলে। দাদার শরীর কি আরও খারাপ হয়েছে? না, তেমন কিছু তো শুনলুম না। এই কথাটার মধ্যেও একটুখানি পাশ কাটানো ছিল। বিপ্রদাস চিকিৎসার জন্যই কলকাতায় আসছে, তার অর্থ শরীর অন্তত ভালো নেই। দাদা চিঠি এসেছে কিনা একবার খোঁজ করবে কি? যদি এসে থাকে খাওয়ার পরে দুপুরবেলা নিজেই নিয়ে আসবো। কুমু অধৈর্য দমন করে নীরবে সম্মত হলো। তখন আরেকবার মধুসূদন কুমুর হাতখানা টেনে নেবার উপক্রম করছে। এমন সময় শ্যামা হঠাৎ ঘরের মধ্যে ঢুকেই বলে উঠল, ওমা, ঠাকুর পুজে, বলেই বেরিয়ে যেতে উদ্যত। মধুসূদন বললে, কেন, কী চাই তোমার? বউকে ভাড়ারে ডাকতে এসেছি। রাজরানী হলেও ঘরের লক্ষ্মী তো বটে, তা আজ না হয় থাক। মধুসূদন সোফা থেকে উঠে কোনো কথা না বলে দ্রুত বাইরে চলে গেল। আহারের পর যথারীতি শোবার ঘরে খাটে তাকিয়ায় হেলান দিয়ে পান চিবোতে চিবোতে মধুসূদন কুমুকে ডেকে পাঠালে। তাড়াতাড়ি কুমু চলে এলো। সে জানে আজ দাদার চিঠি পাবে। শোবার ঘরে ঢুকে খাটের পাশে দাঁড়িয়ে রইল। মধুসূদন গুড়গুড়ির নলটা রেখে পাশে দেখিয়ে দিয়ে বলল, বসো। কুমু বসল। মধুসূদন তাকে যে চিঠি দিলে তাতে কেবল এই কয়টি কথা আছে, প্রাণ প্রতিমাসু সুবাসীবাদ সন্ত। চিকিৎসার জন্য শীঘ্রই কলিকাতায় যাইতেছি। সুস্থ হইলে তোমাকে দেখিতে যাইব। গৃহকর্মের অবকাশ মতো মাঝে মাঝে কুশল সংবাদ দিলে নিরুদ্বিগ্ন হই। এই ছোট চিঠিটুকু মাত্র পেয়ে কুমুর মনে প্রথমে একটা ধাক্কা লাগলো। মনে মনে বললে, পর হয়ে গেছি। অভিমানটা প্রবল হতে না হতেই মনে এলো, দাদার হয়তো শরীর ভালো নেই। আমার কি ছোট মন, নিজের কথাটাই সব আগে মনে পড়ে। মধুসূদন বুঝতে পারলে কুমু উঠি উঠি করছে। বললে, যাচ্ছ কোথায়? একটু বসো। কুমুকে তো বসতে বললে, কিন্তু কি কথা বলবে মাথায় আসে না। অবিলম্বে কিছু বলতেই হবে, তাই সকাল থেকে যে কথাটা নিয়ে ওর মনে খটকা রয়েছে সেইটি মুখ দিয়ে বেরিয়ে গেল। বললে, সেই এলাচদানার ব্যাপারটা নিয়ে এত হাঙ্গামা করলে কেন? ওতে লজ্জার কথা কী ছিল? ও আমার গোপন কথা। গোপন কথা আমার কাছেও বলা চলে না? না। মধুসূদনের গলা কড়া হয়ে এলো। বললে, এ তোমাদের নুরনগরীর চাল, দাদার স্কুলে শেখা। কুমু কোনো জবাব করলে না। মধুসূদন তাকিয়া ছেড়ে উঠে বসল। ওই চাল তোমার যদি না ছাড়াতে পারি তাহলে আমার নাম মধুসূদন না। কি তোমার হুকুম বলো? সেই মোড়ক কে তোমাকে দিয়েছিল বলো? হাবলু। হাবলু? তা নিয়ে এত ঢাকাঢাকি কেন? ঠিক বলতে পারি নে। আর কেউ তার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে? না। তবে ওই পর্যন্তই, আর কোনো কথা নেই। তবে এত লুকোচুরি কেন? তুমি বুঝতে পারবে না। কুমুর হাত চেপে ধরে ঝাঁকানি দিয়ে মধু বললে, অসহ্য তোমার বাড়াবাড়ি। কুমুর মুখ লাল হয়ে উঠল। শান্ত স্বরে বললে, কী চাও তুমি? বুঝিয়ে বলো। তোমাদের চাল আমার অভ্যাস নেই, সে কথা মানি। মধুসূদনের কপালের শিরা দুটো ফুলে উঠল। কোনো জবাব না পেয়ে ইচ্ছে হলো ওকে মারে। এমন সময় বাইরে থেকে গলা খাকারি শোনা গেল। সেই সঙ্গে আওয়াজ এলো, আপিসের সাহেব এসে বসে আছে। মনে পড়ল আজ ডাইরেক্টরদের মিটিং। লজ্জিত হলো যে সে এই জন্য প্রস্তুত হয়নি। সকালটা প্রায় সম্পূর্ণই ব্যর্থ হয়ে গেছে।
এত বড় শৈথিল্য, এতই ওর স্বভাব ও অভ্যাস বিরুদ্ধ যে এটা সম্ভব হলো দেখে ও স্তম্ভিত।